দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। আমরা মূলত এই অনুষ্ঠানে আমরা অর্থনৈতিক নানা বিষয় নিয়ে কথা বলি, রাজনীতি নিয়ে কথা বলি, কিন্তু আজকে আমরা মূলত কথা বলবো বিশ্বকাপ ফুটবল নিয়ে। বলা হচ্ছে 2026 সালের বিশ্বকাপ ফুটবল মানে ইতিহাসে সবচেয়ে বড় একটি আসর হতে যাচ্ছে এবং এর মধ্যে আমরা সেটা দেখতেও পাচ্ছি। আয়োজক হচ্ছে 3টি দেশ, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা। 48 দল এই ইভেন্টে অংশ নিচ্ছে, 104টি ম্যাচ হবে। দারুণ উত্তেজনা খেলা নিয়ে, সবাই খেলা দেখছে, কিন্তু যে বিষয় নিয়ে কথা বলছে সেটি হচ্ছে যে এই যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপের অর্থনৈতিক মূল্য ঠিক কতটা, বিশ্বকাপের মাঠের যে উন্মাদনা সেটা আসলে কতটা ব্যবসায়িক উন্মাদনা, সেসব বিষয় নিয়ে আজ কথা বলবো। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছে আমি মুস্তফা কামাল স্বপন। স্টুডিওতে এই বিষয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে রয়েছেন MM কায়সার, সিনিয়র ক্রীড়া সাংবাদিক, আছেন কাজী সাবির, প্রতিষ্ঠাতা খেলবে বাংলাদেশ। দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে। কায়সার ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে শুরুতে আমি বললাম যে ফুটবল বিশ্বকাপের যে উন্মাদনা, সেই উন্মাদনা আমরা দেখছি, কিন্তু সেই উন্মাদনাকে ছাপিয়ে ব্যবসায়িক উন্মাদনা মানে অর্থনৈতিক উন্মাদনা ঠিক কতটা, মাঠের উন্মাদনা নাকি ব্যবসায়িক উন্মাদনা? ধন্যবাদ আপনাকে। না, শুধুমাত্র যে 90 মিনিটের খেলা যে আপনি বিনোদন দেয় আমাদেরকে তা কিন্তু না, বা আমরা ফুটবলের যে আনন্দ নেই সেটাই কিন্তু না। এটার পিছনে সবচেয়ে বড় বিষয়টা রয়েছে ফুটবল কিন্তু এখন বিজনেসও বটে। আর আপনি যদি বিজনেস না করতে পারেন তাহলে দেখবেন যে সেই বিনোদনটাও কিন্তু আপনি বেশি দিন এটাকে লংজিটিভিটি দিতে পারবেন বা কাজে লাগাতে পারবেন না। এবং এই যে বিজনেসটা ফুটবলকে কেন্দ্র করে, ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে যে বিজনেসটা হতে পারে, সেই ধারণাটা কিন্তু খুব বেশি দিন আগের না। আপনি যদি আমি একটু পিছনে ফিরে যাই, আপনি দেখবেন যে 1970 সালের যে বিশ্বকাপ হয়েছিল, মোটামুটি সেখান থেকেই আপনার এটাকে যে বাণিজ্যিকীকরণ করা যেতে পারে বিশ্বকাপকে, সেই আইডিয়াটা তৈরি হয়েছিল। এর আগে যেটা ছিল এর আগেরগুলো আপনাকে নিছক আপনি ধরে নিতে পারেন যে সেটা শুধুমাত্র কিন্তু আপনার খেলার জন্য ছিল, স্পোর্টসের জন্য ছিল, আনন্দের জন্য ছিল, বিনোদন যেটা একেবারে পিওর এন্টারটেইন যেটা ছিল। তো এই এন্টারটেইনকেও যে আপনার বিক্রি করা যেতে পারে বা এই এন্টারটেইনকেও যদি আপনি বাণিজ্যিকীকরণ করা যেতে পারে, সেটা ধারণাটা এসেছে মূলত 1970 সালের বিশ্বকাপের পর থেকে। তো সেটা শুরু, কিন্তু সেটা আর একটু আপনার প্রতিষ্ঠিত হতে সময় লেগেছে। এবং সেটা যদি আরেকটু ব্যাখ্যা যায়, আপনি দেখবেন যে 1994 সালে যে বিশ্বকাপটা হয়েছিল আমেরিকার মাটিতে, সেখান থেকে মেনলি, বা তারও 4 বছর আগে ইতালিতে যে বিশ্বকাপটা হয়েছিল 1990 সালে, সেখান থেকে কিন্তু আপনার এই পুরো স্পন্সরশিপ বা আপনার টেলিভিশন রাইটস বিক্রি করার বিষয়টা, এই জিনিসগুলি আস্তে আস্তে আরেকটু ডেভেলপ করেছে। এবং 2002 সালের পর থেকে যেটা জাপান এবং কোরিয়া যে বিশ্বকাপটা হয়েছিল, সেখান থেকে আপনার এই বিশ্বকাপটা আসলে আপনার মিডিয়া রাইটস থেকে শুরু করে আপনার এটা ডিজিটালাইজড করাটা বা সব কিছু কেন্দ্র মানে আপনার যে সেল করা যেতে পারে বা এটা যে আরও একটু বাণিজ্যের পসরা হতে পারে, এখান থেকে ফিফা যে তাদের সর্বোচ্চ আয়টুকু করতে পারে। ফিফা কিন্তু আপনি প্রায় তাদের যে আপনার 200-এর বেশি সদস্য রাষ্ট্র যারা রয়েছে, তাদের ফুটবলের পিছনে, উন্নয়নের পিছনে কিন্তু আপনি প্রচুর টাকা দিচ্ছে। তো এই টাকাটা আসবে কোত্থেকে? এই টাকাটা আর্নিংয়ের সোর্সটা তারা চিন্তা করলো যে এই যে 4 বছর পরপর যে বিশ্বকাপ হয়, এটা তো শুধুমাত্র আমরা এই পুরুষদের বিশ্বকাপটাকে দেখছি, মেয়েদের বিশ্বকাপ হয়, এর মধ্যে এটার আন্ডার-17 বিশ্বকাপও হয়। এই ধরনের যে আপনার অনুষ্ঠান, এইগুলো বিশ্বকাপ খেলাগুলো যেগুলো রয়েছে, সেই খেলাগুলোকে আপনার বাণিজ্যিকীকরণ কীভাবে করা যায় বা সেই খেলাগুলো থেকে আপনি কীভাবে ইনকাম জেনারেট করা যেতে পারে, এই সোর্সটা তারা বা এই চিন্তাটা তারা শুরু করেছে। এবং এখন যেভাবে এসেছে তাতে দেখে মনে হচ্ছে যে আসলে ফুটবল বা আনন্দটুকু কমে যাচ্ছে, এখানে বাণিজ্যিকীকরণের প্রক্রিয়াটা একটু বেশি হয়ে যাচ্ছে। আমি ছোট্ট উদাহরণ দিয়ে আপনার জাস্ট এই মুহূর্তে আমি এই বিষয়টা শেষ করতে চাই একটু। আপনি দেখবেন যে এর আগে কিন্তু কখনোই ছিল না যে আপনার ওই মাঝখানে হাইড্রেশন একটা বিরতি, যেটা 2 অর্ধে কিন্তু এখন 2 মিনিট করে বা 2.5 মিনিট করে হয়। তো বলা হচ্ছে যে এটা অনেক গরমের জন্য পানি পিপাসা লাগে খেলোয়াড়দের জন্য, হয়তো তাদের একটু 3 মিনিট করে দিয়েছে, 3 মিনিট বা 2.5 মিনিট করে রয়েছে আর কি, সবকিছু মিলে 2 অর্ধে। হ্যাঁ, তো এখান থেকেও কিন্তু এটাকে অনেকে হয়তো মনে করছেন যে এটা বোধহয় খেলোয়াড়দের পরিশ্রান্ত যাতে না হয়ে পড়েন অথবা তাদের শারীরিক সক্ষমতা যাতে কমে। খেলোয়াড়দের চাহিদাও ছিল না, এই না যে কোচ বা খেলোয়াড়দের থেকে এটা এসেছে। রাইট, এটা আপনি পিওরলি এটা কিন্তু আপনার যেটাকে বলা হয় যে আপনার যে এই মাঝখানে স্পন্সরশিপ ব্রেকের জন্য এটা করা হয়েছে। যদিও ফিফা এটা বলেছে যে তারা এখান থেকে কোনো টাকা তারা ইনকাম করতে পারেনি বা করেনি, এটা ফিফার সভাপতি কিছুদিন আগে বলেছিলেন। বাট এটাই আপনার আমার কাছে মনে হচ্ছে যে আপনি যদি 104টা ম্যাচকে যদি ভাগ করেন 2.5 মিনিট 5 মিনিট করে প্রত্যেকটা ম্যাচের মধ্যে থেকে, আপনি দেখবেন যে হিউজ মানি এখান থেকে আসবে কিন্তু আপনার স্পন্সরশিপ হিসেবে। সো এটা একটা ছোট উদাহরণ দিলাম আমি। আর এরপরে তো আপনার স্পন্সরশিপ প্রচুর রয়েছে সব দিক থেকে। আপনি টিভি রাইটস থেকে রয়েছে, লাইসেন্সিং রয়েছে, জার্সি রয়েছে, টিকিটিং রয়েছে, হসপিটালিটি রয়েছে, ইভেন আপনার এয়ারওয়েজ থেকেও কিন্তু রয়েছে। আসবে আপনার কাছে আমি যেতে চাই কাজী সাহেব, আপনি একটু বলেন। সেটা হচ্ছে যে ধরেন আমরা তো বললাম যে এই যে বিশ্বকাপটা ইতিহাসের সবচেয়ে বড় একটা বিশ্বকাপ হচ্ছে, টোটাল অর্থনৈতিক যে মূল্য সেটা ধরা হয়েছে $80.1 বিলিয়ন। বাংলাদেশের বাজেটই হচ্ছে এবার যেটা হলো $78 বিলিয়ন। জি। তো সেই দিক থেকে
বড় একটা অর্থনৈতিক লেনদেন এখানে। বাংলাদেশ একটি ছোট দেশ, উন্নয়নশীল দেশ, বা এখানে আমরা ব্যাপক ফুটবল নিয়ে উন্মাদনা, এত বড় সমর্থক অন্য কোথাও আছে কিনা আসলে সেই জায়গাটায় বাংলাদেশ এখান থেকে কিভাবে লাভবান হতে পারে? আমি রাস্তাঘাটে শুধু পতাকা আর জার্সি দেখি, আমরা জার্সি কিনছি, জার্সি বিক্রি করছি, আপনার পতাকা কিনছি, বিক্রি করছি, এছাড়া আমরা কিভাবে লাভবান হতে পারি? মানে একটা এই জিনিস কর্মযোগ্য ঢুকবো কিভাবে? একটা জিনিস হচ্ছে এই জার্সি বিক্রির মার্কেটটা কিন্তু এক্সট্রাঅর্ডিনারিলি বিগ। আমি একটা লেখা পড়ছিলাম ঢাকা ট্রিবিউনে, রুবায়েত সারোয়ার, ম্যানেজিং ডিরেক্টর ইনোভেশন কনসাল্টিং, তিনি বলছিলেন যে এই জার্সি মার্কেটটা 1500 থেকে 2000 কোটি টাকা। আচ্ছা, তো দ্যাট ইজ ম্যাসিভ। গ্লোবালি তো এটা আরো বড়। এখন সেখানে তো একটা আর্থিক লেনদেন, আমরা তো লাভবান হচ্ছি কেউ না কেউ, যে কিনছে সেও লাভবান হচ্ছে। জার্সি, এটা 150 টাকার জার্সি পাবেন, আপনি 1000 টাকাতেও জার্সি পাবেন, তো সেটা একদিক থেকে ভালো। সেই জায়গায় আমাদের একটা পার্টিসিপেশন আছে যারা ফ্ল্যাগ বানাচ্ছে, বাট এর মধ্যে একটা মেজর অংশ জার্সি কিন্তু বাইরে থেকে আসছে, মোস্টলি চায়না থেকে। লোকাল জার্সিগুলোর ব্যাপারে মানুষের খুব বেশি আগ্রহ নাই, পার্থক্য বোঝা যায় 19-20, তারপরেও তো সেখানে তো একটা সুযোগ আছে যে গার্মেন্টস সেক্টরে সেটা এই প্রোডাকশন সম্ভব কিনা। দ্বিতীয়ত আমি মনে করি, আমি একটু অন্য অ্যাঙ্গেলে বলতে চাই যে আমরা আমাদের এই সমর্থনের যে এনার্জিটা, সেটা শুধু সমর্থনেই ব্যয় করে ফেললাম। আমি রোনাল্ডোর জন্য মারামারি করতে রাজি, আমি মেসির জন্য বড় 75 ফিট ফ্ল্যাগ বানাতে রাজি, আমি আমার দেশে রোনাল্ডো বা মেসি হতে চাচ্ছি না। খুব ইন্টারেস্টিং ব্যাপার। নাইস, জি। আমার যে অ্যাড্রেনালিন, আমরা তো সবাই বয়সটা পার করে এসেছি যে আমরা বিকালে খেলতে যেতাম, আমরা ছাদে খেলতে যেতাম, কারণ অ্যাড্রেনালিন তো আপনার রিলিজ করতে হবে। আমার অ্যাড্রেনালিন রিলিজ হয়ে যাচ্ছে, তো জমি বিক্রি করে বিশাল পতাকা বানিয়েছে, এই খবর আমরা পেয়েছি। মানে আমার কথা হচ্ছে খুব ভালো, কিন্তু পুরো একটা জাতি তো এখন এই কম্পিটিশনে চলে গেছে। আমরা মোরলে সবাই এখানে মিডিয়ার সাথে জড়িত। আমি একটু বলি যে দেখেন, আমরা তো ওই 12 বছরের ছেলেটা যে কুড়িগ্রামে ভালো ফুটবল খেলে, সেই নিউজটা দেওয়ার চেয়ে জমি বেচে 7 মাইল জার্মানির পতাকার নিউজ হ্যাজ মোর ভ্যালু টু আস অ্যাজ এ দর্শক, অ্যাজ এ নিউজম্যান। আপনি এটা অস্বীকার করতে পারবেন না। আমরা সেই নিউজটাই চালা। আরও একটা মজার কাহিনী বলি, আপনি যদি এখন একটু দেখবেন, কায়সাবে আপনি দেখেছেন কিনা জানি না, একটা ছেলে, আমি ওর এলাকাটা জানি না, সে ভুলভাল ইংরেজিতে কমেন্ট্রি করে এবং সেটা প্রতিটা প্রতিষ্ঠিত চ্যানেলে প্রকাশ করা হয়েছে, কিন্তু আমাদের দেশে যারা কমেন্ট্রি করে তাদেরকে একটা সাক্ষাৎকার প্রকাশ হয়েছে। কিন্তু আমরা কিন্তু সেটাই বলছি যে সস্তা বাণিজ্যিক, সস্তা বাণিজ্য। এখন কথা হচ্ছে যে আমি ভোর 4টার সময় উঠে খেলা দেখি, কিন্তু আমি ভোর 6টার সময় উঠে মাঠে খেলতে যাই না। এটা দারুণ। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আপনি যেটা বলছিলেন যে খেলাটাও তো ইটসেলফ একটা ইম্পর্টেন্ট জিনিস। মানে খেলাটা, মাঠে খেলোয়াড় আছে বলে আপনি কতদিন আর অন্যের সাপোর্টার হয়ে থাকবেন। হ্যাঁ, তবে একটা জিনিস শেষ করি, সেটা হচ্ছে আমার মনে হয় যে ট্যুরিজম, এখান থেকে আমরা বিশ্বকাপের সময়, এখন তো আর্জেন্টিনা থেকে মানুষজন আসছে দেখতে, মেবি এটা যদি একটু কিউরেট করা যায়, তাহলে হয়তো বিশ্বকাপের সময় আশেপাশের দেশ থেকে মানুষ আসতে পারে। আমি জানি না, কিন্তু আমি চাই যে আমাদের ছেলেপেলেরা খেলুক, আগে খেলুক, তারপর পাগলা সমর্থন। খেলে না কেন? মানে সমস্যাটা কোথায়, কি হইলটা কি আমাদের? এইটা আমি ছোট করে আনসার করবো, কারণ আমি কায়সার ভাইয়ের কাছ থেকেও শুনতে চাই এটা, কারণ ওনারা আমি আমার আনসারটা দিয়ে দিই। আমরা স্পোর্টিং নেশন না ইন জেনারেল। আমরা যে পরিমাণ খেলার, না আমরা খেলা দেখি না, আমরা খেলা কনজিউম করছেন কিভাবে স্বপন ভাই? আপনি খালি খেলা দেখেন, আপনি খেলেন না। আমি ক্রিকেটার হতে চাই না, আমি সাকিব তামিমের পেজে লাইক দিতে চাই, তার সাথে সেলফি তুলতে চাই, তার জার্সি নিতে চাই, এতটুকু। আমি ওর মতো হতে চাই না। আর বাকিটা বড় কেন খেলি না সেটা কাছে। আমি ধর আমার নিজের গ্রামেই দারুণ একটা মাঠ আছে, সেই মাঠে একসময় ভালো খেলাধুলা হতো। তো গত কয়েক বছর ধরে আমি দেখছি সেই মাঠে খেলাধুলা এখন হয় না। বড় মাঠ পড়ে আছে, সুন্দর মাঠ, গোলকিপার আছে, সব ঠিক আছে, কিন্তু খেলাধুলা এরকম হয় না, হয় খুবই কম। আর আগে প্রতিদিন বিকেলে খেলাধুলা হতো, এবং বড়রা যখন খেলতো, আমরা ছোটরা তখন দাঁড়ায় থাকতাম যে কখন একটু সুযোগ পাবো। সুযোগ খুবই কম পেতাম, কেউ আহত হলে কেউ খেলবে না, আমরা একটু খেলার সুযোগ পেতাম। সেটা ফুটবলের ক্ষেত্রে হোক, সেটা ভলিবলের ক্ষেত্রে হোক। আমাদের ভলিবলের পকেটে দাঁড়া করে রাখতো, অনেকক্ষণ পর একটা বল আসতো, একটা মিস করতাম, আবার বাদ দিত। কিন্তু এখন সেই কিচ্ছু, ওইভাবে কিছুই নাই, কিন্তু সুন্দর মাঠ পড়ে আছে। স্বপন ভাই, আমি 80 দশকের স্কুলে পড়েছি, 80 দশকে। তো সেই সময়কার কথা যদি বলি, সেটা আপনি দেখবেন যে সেই সময় মোহাম্মডান আবানির যখন স্বর্ণযুগ ছিল ফুটবলে, তখন যেটা ঢাকা স্টেডিয়ামে যে খেলা হতো, সেটাকে বলা হয়ে থাকে যে আপনি ফুটবলের স্বর্ণযুগ বা সোনালী সময়।
সেটা দেখার সৌভাগ্য আমার হয়েছিল এবং সেটার নষ্ট হয়ে যাওয়ার যে একটা দুর্ভাগ্য, সেটাও দেখার দুর্ভাগ্য কিন্তু আমার হয়েছে। তো কেন সেটা হয়েছিল, তার অন্যতম কারণটা হলো যে তখন আপনি বিনোদনের বা বৈকালিক বিনোদনের একমাত্র উপায় ছিল কিন্তু আপনার ফুটবল। আপনি অফিস থেকে, মতিঝিল থেকে অফিস শেষ করে অনেকে কিন্তু আপনার সরাসরি বাসায় যেতেন না, ওইখানে মোহামেডান আবাহনীর বা যে কোনো আপনি যে কোনো একটা খেলা দেখে তারপর তারা কিন্তু সেখান থেকে যেতেন। এর কারণটা হলো যে যেটি বললাম, যে আপনি বৈকালিক বিনোদনের একমাত্র উপায় ছিল তখন ফুটবল, বা আপনি ক্রিকেটও ছিল, ক্রিকেটও কিন্তু প্রচুর দর্শক হতো। আবাহনী মোহামেডানের যে খেলা হতো সেখানে আপনার এই ভিতরে যাওয়াই যেত না স্টেডিয়ামে, এবং প্রচণ্ড আনন্দ উত্তেজনা নিয়ে সেটা হতো। আর শুধু সেটা না, আপনি যে 90 মিনিটের খেলা দেখছেন বা খেলা দেখে আপনি মাঠ থেকে বেরিয়ে গেলেন তা কিন্তু না, আপনি পরের দিন সেটা ডিসকাস করছেন। সালাউদ্দিন কিভাবে গোল করলো, শান্তু ভাই কিভাবে লাফ দিয়ে পেনাল্টিটা ঠেকালো ইসে, তারপরে আপনি এই ধরনের সালাম ভাই যে গোল করলো, আসলাম ভাইয়ের হেড, এই জিনিসগুলি পরের দিন আলোচনা হতো এবং পত্রপত্রিকাও সেটা আপনি খুবই ডিটেইলভাবে আসতো। এত টেলিভিশন চ্যানেলও তখন ছিল না। তো সব কিছু মিলে যেটা বললাম যে তখন এখান থেকে আমরা আনন্দটুকু নিতাম, আর এখন যেটা নেই, এখান থেকে নেই জাস্ট শুধু আমরা এখান থেকে আনন্দ নেই, কিন্তু সেটা হলো কি খুচরো আনন্দ। আপনি মানসিকভাবে প্রশান্তি থাকার জন্য যে ধরনের আপনি খেলার প্রয়োজন ছিল সেটা কিন্তু আমরা খেলি না। একেবারে পারফেক্টলি বলেছে সাবির, যে আমরা আসলে ছবি তুলে আনন্দ নিতে চাই বা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে আনন্দ নিতে চাই, বা আমি রাত জেগে খেলা দেখি কিন্তু ভোরবেলা খেলতে চাই না। আমি একটু পিছনে ফিরে যাচ্ছি, আপনি আমাদের সময়ের কথাই বলি। আমরা কিন্তু সকাল থেকে স্কুলও করতাম, সেখানে আবার বিকেলে ফুটবল খেলতাম, সারাদিন ছুটির দিনে ক্রিকেটও খেলতাম এবং রাতের বেলা ব্যাডমিন্টনও খেলতাম। কিন্তু এখন আপনি এই ক্রাইটেরিয়ায় কাউকে খুঁজে পাবেন না, সত্যি পাওয়া যাচ্ছে না, কোনো মতেই খুঁজে পাবেন না। বলা হয়ে থাকে যে আমাদের মাঠ নেই, তার মাঠ যা আছে সেটা তো আমরা ইউটিলাইজ করছি না বা করছি না। তো আমাদের প্রবলেমটা হলো যে আমরা অন্যের আনন্দ দেখে মোহিত হয়ে যাই, কিন্তু নিজে যে আনন্দ দিতে পারি বা আমাদের এখানেও যে আনন্দ দেওয়ার মতো লোকজন আছে, তো নিতে পারি, মানে দেখি কিন্তু অনুপ্রেরণাটাও নিচ্ছি না, মানে আনন্দ, রাইট, শুধু আনন্দটা নিচ্ছি এবং তাৎক্ষণিক আনন্দটুকু নিচ্ছি, এর চেয়ে বেশি কিছু কিন্তু না। সো এটা যেটা হলো যে আপনার সত্যিকার অর্থে যে স্পোর্টিং নেশন হওয়ার জন্য যে ধরনের মানে আপনার প্রয়োজন ছিল, যে ধরনের মানসিকতার প্রয়োজন ছিল, সেই মানসিকতা আমাদের নেই। আমি শেষ করছি, জাস্ট স্পোর্টিং নেশন আপনি কিভাবে হবেন। স্পোর্টিং নেশন হতে হলে আপনার যে দল রয়েছে, আপনার যে সাপোর্ট, মানে ফুটবল দল রয়েছে বা ক্রিকেট দল রয়েছে, আপনি তাদেরকে সবচেয়ে কঠিন সময় তাদেরকে কিন্তু সাপোর্টটা দিতে হবে আপনার। কিন্তু আমরা করি কি, তাদের যখন সবচেয়ে আনন্দদায়ক সময়, তারা যখন ম্যাচটা জিতে, তখন সে আমরা আনন্দের ভাগিদার হতে চাই। কিন্তু তারা যখন দুঃসময় থাকে, তারা যখন খারাপ খেলে, তারা যখন বাজে পারফরমেন্স করে, তখন আমরা সাথে সাথে কিন্তু ভুয়া বলে গালি পর্যন্ত দেই, যেটা কিন্তু আপনি স্পোর্টিং নেশনে কোনোদিন পাবেন না। তারা তখন যখন খারাপ করে, কোনো খেলোয়াড় যখন খারাপ করেন, অফ ফর্মে থাকেন, তখন তাকে তারা সাপোর্টটা দেয়। এবং এটাই তো হওয়া উচিত, যখন আপনি বিপদে থাকবেন তখন কাঁধে হাত রাখাটাই হলো গিয়ে সবচেয়ে, সহানুভূতিটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু আপনি যখন জিতে যাচ্ছেন সবাই আনন্দ করবে, কিন্তু এই জিনিসটা আমরা এটা ভোগ করতে চাই না। এ কারণে আমি সাবিরের সাথে পুরোপুরি একমত যে আমরা শুধুমাত্র আনন্দের ভাগিদার হতে চাই, কখনোই কিন্তু আপনার দায়িত্ব নিয়ে দায়িত্বের ভাগিদার হতে চাই না। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে আপনাকে স্পোর্টিং নেশন হতে হলে অবশ্যই আপনাকে খেলার মধ্যে একেবারে পুরোপুরি ওইভাবে ঢুকতে হবে যে শুধুমাত্র গোল হলে আমি হাততালি দিব, আর ব্রাজিল জিতলে আমি উল্লাস করব, আর্জেন্টিনা জিতলে আমি উল্লাস করব, তা কিন্তু না। মজার বিষয়টা হলো যে আপনি বিশ্বকাপ 4 বছর পর যে আসে, আমি একটা স্টোরি লিখেছিলাম কিছুদিন আগে, সেটা হলো যে তাহারা এবং আমরা, মানে আর্জেন্টিনা এবং এই আপনার ব্রাজিল গোলার্ধের এক পাশে, পুরো বাংলাদেশ থেকে আপনি পুরো গোলার্ধের অন্য পাশে রয়েছে। তো তারা যখন ফুটবল খেলে, তাদের এখানে আপনি কিন্তু কখনোই দেখবেন না যে আর্জেন্টিনা আর ব্রাজিলিয়ানরা মারামারি করেছে, কখনোই কিন্তু শোনা যায় না সেরকমভাবে যে আপনি তারা মারামারি করে বাঁশ দিয়ে মারামারি করেছে বা লাঠি দিয়ে মারামারি করেছে, সেরকম কিন্তু না। কিন্তু বাংলাদেশে আপনি দেখবেন যে সাপোর্ট যারা করে, তারা কিন্তু আপনি শুধু সাপোর্ট না, এক অর্থে কিন্তু আপনার পাগলামো আচরণ করে। আপনি মারামারি থেকে শুরু করে কত কিছু হয়ে যায়। উদাহরণ হিসাবে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আমি, কিছুদিন আগেই আপনার ভৈরবে আবাহনী মোহামেডান নিয়ে আপনার আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে সমর্থকদের দু দলের মধ্যে কিন্তু আপনার মারামারি হয়েছে, এবং এই মারামারির জন্য আপনি 5 ঘন্টা ভৈরবের ট্রেন বন্ধ ছিল। এটা আপনি পৃথিবীর কোনো দেশে পাবেন না, কিন্তু এটা হয়েছে, আমরা নিউজ করেছি। হ্যাঁ, সেটাই বললাম যে এটা আপনি পৃথিবীর কোনো দেশে পাবেন না, ইভেন আপনি আর্জেন্টিনা ব্রাজিলেও পাবেন না। তো তাদের সমর্থন করতে গিয়ে আমরা নিজের দেশের ক্ষতিটুকু করছি, আমরা হলাম সেই দুর্ভাগা জাতি। স্যার, আমরা যে এত বিলিয়ন ডলারের যা হচ্ছে, সেখানে তো আসলে আমাদের, আমি শুরুতে আপনাকে বললাম যে আমরা তো সেখানে কোনোভাবে ভাগ বসানোর সুযোগ আমাদের নেই। কিন্তু ধরেন বিশ্বকাপ ফুটবল হচ্ছে, কিন্তু আমরা আমাদের দেশে এই সময়ে এমন কি করা যায় যে আমাদেরও ব্যবসা বাণিজ্য, পর্যটন, আমাদেরও যে সেই জিনিসগুলো একটু জাগ্রত হোক। মানে স্পোর্টসের দোকানগুলোতে আপনি দেখবেন বেচাকেনা নেই, মানে আপনার স্পোর্টসের যে প্রাইজ, কাপ, এগুলো খুবই মানে বেচাকেনা নেই বললেই চলে। কারণ যে আমি বললাম যে মাঠের ফুটবল নেই, এখন মাঠগুলো ফাঁকা। তো অন্ততপক্ষে এই বিশ্বকাপের এই উন্মাদনার সময় কি করতে পারি আমরা?
না, একটা তো হচ্ছে যে যেমন আমার যে ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে সেটা আমি বুঝি যে সেল বাড়ি, জার্সি বলেন, বুটস বলেন, বল বলেন, স্বপন ভাই, সেখানে কিন্তু একটা ইনক্রিজ আমরা দেখি। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা একটা জিনিস ভুলে যাই যে আমাদের জনসংখ্যার এমনি বড়, তার মধ্যে এদের 70% বয়স 40-এর নিচে, সো ইটস এ ভেরি ইয়াং পপুলেশন। তো আমরা সবসময় এক্সপোর্ট বড় ব্র্যান্ড হওয়ার প্রয়োজনও নাই, কিন্তু আপনি লোকাল মার্কেট সার্ভ করেই অনেক দূর যেতে পারেন। সেই জায়গায় আমার মনে হয় যে সব মিলে, কিন্তু এটা আসলে ডিম আগে না মুরগির আগের মতো ব্যবস্থা, যে আমি যে একটা নতুন ব্র্যান্ড নামাবো, আমি ধরে নেই যে বাংলাদেশের ব্র্যান্ড, লোক তোকে আগে খেলতে হবে। যদি ডিমান্ড না থাকে আমি কি প্রোডাক্ট নামায় কি করবো, নামাই কি করবো? সো দিন শেষে আসলে মাঠে আপনি যদি বাণিজ্যের কথাটা বলেন, স্বপন ভাই, বারবার ওখানেই যাচ্ছি। এটা তো শুধু জার্সি সেল না, এটার সাথে অনেক কিছু আছে। আপনি মনে করেন যে টার্ফ হচ্ছে পুরো বাংলাদেশে, শুধু এখন তো ঢাকা শহর বলা যাবে না, সেটা একটা ব্যাপার। ইভেন যারা খেলোয়াড় হবেন তারাও তো এক ধরনের বাণিজ্যিক ইয়ের মধ্যে থাকেন, তারা পয়সা বা ক্রীড়া সাংবাদিকরা আজকে থেকে কায়সার ভাইরা ভালো বলতে পারবেন, এক কলাম থেকে শুরু করে আজকে 2 পাতা। আমরা যখন টিভিতে কাজ শুরু করেছি স্পষ্ট মনে আছে 2টা টিভির ভাষায় উফ যেত। এখন 4টা-5টা করে ওয়ার্ল্ড কাপের সময় শো হয়, আলাদা স্পোর্টস শো, তাতে প্যাকেজ তো আছে, সবাই কিন্তু এটার ভাগিদার। খেলা যদি আমরা চিন্তা করি না আমার দরকার নাই, আমি আপনি আমরা সবাই এফেক্টেড হব। সো মাঠে খেলাটা থাকতে হবে। আমার একটা সাকিব আল হাসান লাগবে, আমার একটা নাজমুল হোসেন শান্ত লাগবে, কারণ আমি মেসি রোনাল্ডো বেঁচে বেশি দিন আগাতে পারবো না। তো যেই জিনিসটা দরকার, খেলার আনন্দের জন্য খেলা, মানে এখন আপনার সন্তান খেলবে আনন্দের জন্য, তাকে মেসি হতে হবে যদি খেলতে হয়, তাহলে কিন্তু হবে না। মানে একটা সহজ উদাহরণ, আপনার যদি বেশি পুল অফ প্লেয়ার্স থাকে, যে 500 জন খেলে, তো ট্যালেন্ট পাওয়ার সুযোগ বেশি, 5000 থাকলে আরো বেশি। এখন আপনি যেটা বলছিলেন যে মারামারির ঘটনা, এরা বর্ষা নিক্ষেপ করে, বল্লম মারে, এই কাজটা তার অলিম্পিকে করতে পারতো, জ্যাভলিন থ্রো। মানে আমাদের অনেক কাজে দিত, কিন্তু ও তো কোনোদিন জ্যাভলিন তাকে ধরে বলাও হয় নাই যে মেবি আই ওয়াজ এ গুড টেনিস প্লেয়ার, আমি কোনোদিন টেনিস খেলি নাই। কারণ আমি টেনিস না খেলে আমার টেনিস র্যাকেটের প্রয়োজন কিভাবে হবে, স্পন্সর কেন যাবে, বাণিজ্যটা কোথা থেকে হবে? রাইট। তো কারণ ফুটবল ওয়ার্ল্ড কাপ তো 4 বছর পর পর আসবে, এখান থেকে আসলে আগানোর আমি খুব বেশি সুযোগ দেখি সেটা না। আমরা তো একটা প্রস্তুতি রাখতেই পারি, সরকার একটা প্রস্তুতি রাখতে পারে। 4 বছর পর ফুটবল হয়, আমরা একটা প্রস্তুতি রাখি যে আমরাও কিভাবে সেখানে অন্য কোনোভাবে অ্যাটাচমেন্ট রাখতে পারি কিনা। বিরতির পরে এসে বাকি আলোচনা করবো। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরলাম আমাদের আলোচনা। আমরা কথা বলছিলাম যে আলোচনার বিষয়টা হচ্ছে গোলের গোল। আবারও যেতে চাই এম কায়সার আপনার কাছে। আপনি একটু বলবেন যে বিশ্বকাপে আপনার সবচেয়ে বড় ব্যবসায়িক মানে বিজয়ী কারা? সেটা কি আপনার স্পন্সর, সেটা কি সম্প্রচারকারী তারা, নাকি পর্যটন, নাকি তথ্য প্রযুক্তি কোম্পানিগুলো? কারা বেশি লাভবান হচ্ছে? না, যারা এই টুর্নামেন্টের আয়োজন করে ফিফা, তারাই সবচেয়ে বড় বিজয়ী, এবং আর্থিকভাবে যদি আপনি বলতে চান তাহলে তারাই সবচেয়ে বড় বিজয়ী, কোনো সন্দেহ নেই। কারণটা হলো যে, যেটা একটু আগে বললাম যে তারা তো আয় করলে একটা খরচ করে, কিন্তু বাকিরা কি আয় করলে? প্রপার্টিটা তার আসলে না, সেটাই আর কি, সেই প্রপার্টিটা তারা 4 বছর পর পর সেল করে, এবং সেই সেল করতে গিয়ে তারা যে ইনকামটা করে সেটা কিন্তু আপনি পরের 4 বছরের খরচটা মেটানোর জন্য যথেষ্ট। এবং শুধু যথেষ্ট না, আমি বলবো যে অনেক বেশি পরিমাণ তারা ইনকাম করে। কারণ তারা যখনই এটা আপনার ফুটবল 200 দেশেরকে ফুটবল ডেভেলপমেন্টের জন্য যেটা অনুদানটুকু দেয়, সব অনুদানটুকু সেখানে তো দিয়ে দেয় না, তারা তো তাদের কাছেও অনেক কিছু রাখে, এবং তাদের নিজের কাছে রেখে তারপরে তারা সেরকমভাবে মানে আপনার সঞ্চয়টুকু করে। সো বলাই হয়ে থাকে যে আপনি এই মুহূর্তে যারা আপনার এই যে বৈশ্বিক খেলার আসরেরগুলোর আয়োজন যারা করে থাকেন, তার মধ্যে আপনার ফিফা হলো সবচেয়ে বেশি আপনার ধনী সংস্থা, আপনি তাদেরকে এক অর্থে বলতে পারেন। এবং এটার জন্য তারা যেটা করেছে, যেটি বললাম যে এই ধারণাটা কিন্তু খুব একটা আগের ধারণা না। আপনি নিয়ারলি আপনার 40 থেকে 42 বছর বা আগে কিন্তু আপনি এই কনসেপ্টটা শুরু হয়েছে, এবং এই দশকের 2002 সাল থেকে আপনার এটাকে খুব বেশি পরিমাণে এটাকে আপনার মাত্রাটুকু দেওয়া হয়েছে। আমি জাস্ট একটা জিনিস শুধু বলি, সেটা হলো যে আমাদের এখানে কিন্তু বিশ্বকাপ দেখানো হয়েছে 80-র দশক থেকে। তখন মাত্র ওই শুরুর দিকে আপনার কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল এই ম্যাচগুলো দেখানো হতো। আপনি সব ম্যাচগুলো কিন্তু দেখানো হতো না, কিন্তু 90 সাল থেকে সবগুলো ম্যাচ দেখানো হচ্ছে। এবং আপনি জেনে অবাক হবেন যে আপনি সে সময় কিন্তু এই আপনার মিডিয়া রাইটস ফিফার কাছ থেকে বিটিভিকে কিনতে হতো না, তারা কিন্তু ফ্রি ফিড দিয়ে কিন্তু খেলাগুলো দেখাতো।
তারপরে যখন এই যে ফ্রি দেখাতে দেখাতে ফিফা তখন মনে করলো যে ঠিক আছে এখান থেকে তো আমরা সবচেয়ে বেশি ইনকাম করতে পারি, এবং ফিফার যে 4টা আপনার ইনকাম জেনারেটিংয়ের যে আপনার পর্ব রয়েছে, সেই পর্বের মধ্যে সবচেয়ে বেশি ইনকাম তারা করে থাকে কিন্তু এখন এই মিডিয়া রাইটস থেকে, বিশ্বের এতগুলো দেশে আপনার খেলা যে দেখানো হচ্ছে সব কিছু মিলে। এবং 4 বছর আগে যে মিডিয়া রাইটস যেটা বিটিভি কিনেছিল, সেটার আপনার একটু সেখানে আপনার অনেক ধরনের জটিলতা করেই তারা বিটিভির কাছ থেকে মানে আপনার 2 নম্বরই করে অনেকে এটা থেকে আপনি টাকাও কামিয়ে নিয়েছেন সেখান থেকে। নিয়ারলি আপনার 150 কোটি টাকা খরচ হয়েছিল, এবং বিটিভি নিজেই খরচ করেছিল খুব সম্ভবত 100 করোড় টাকা, 100 কোটি টাকা খরচ করেছিল, 92 কোটি টাকা সম্ভব, 92 কোটি টাকা। আপনি যদি ওটা ডলারে এক্সচেঞ্জ করেন তাহলে আপনি নিয়ারলি 100 কোটি টাকার মতো আসে সেটা। এবারও কিন্তু আপনার বিটিভি যে টাকা ক্রয় করেছে সেটাও কিন্তু আপনার হিউজ মানি দিয়ে ক্রয় করেছে, খুব সম্ভবত 3.5 বিলিয়ন ডলারের মতো। এটা আপনি বাংলা টাকায় আসবে কত? আগে সেটা ফ্রি পেতাম, এখন সেটা কিনতে হচ্ছে। রাইট, কিনতে হচ্ছে, কারণ তারা তো আপনি মিডিয়া রাইটস বিক্রি করছে, না কিনলে আপনি দেখাতে পারবেন না, কারণ আমার সমর্থক এখন বেশি, এখানে সমর্থক বেশি। আপনি তারা এটাকে বাণিজ্যিক, যেটি বললাম যে বাণিজ্যিকীকরণে তারা নিয়ে গিয়েছে, এবং এখান থেকে যে ইনকাম করা যেতে পারে সেটাই তারা, এবং সবচেয়ে বেশি ইনকামটা এখান থেকে হচ্ছে। এবারও বাংলাদেশ টেলিভিশন যেটা কিনেছে 3.5 মিলিয়ন বা 63 কোটি টাকার মতো, যেটা বিটিভি এবার যে কাজটুকু করেছে সেটা হলো যে তারা এটা কিনে আপনার লোকাল যে 2টো টেলিভিশন আছে আমাদের এখানে, তাদের কাছে সেটা তারা ওই আপনার প্রাক লাইসেন্স হিসাবে তারা তাদেরকে সেল করে দিয়েছে এটা। ফলে বিটিভির কিন্তু আপনার পাবলিক মানি খরচ হয়নি এবারের খেলা দেখানোর জন্য। এটা অনেক বুদ্ধিমত্তার সঙ্গে একটা কাজ করেছেন এবারের যারা আপনার তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যারা রয়েছেন, তারা এই কাজটুকু করেছেন, এবং হিউজ ইফোর্টস তাদেরকে দিতে হয়েছে। ইভেন বাফুফে পর্যন্ত কিন্তু ইফোর্টস দিয়েছে। তো ইটস এ গুড সাইন যে আপনি তাদের কাছ থেকে নিয়ে তারপরে এটা আপনি হয়তো সেল করে দিলেন এরকমভাবে, এবং বিটিভি এখান থেকে আপনার প্রফিটও করবে। কারণটা হলো যে বিটিভি খেলা দেখাচ্ছে এবং বিটিভিতে আপনার ইনকামও হচ্ছে আপনার বিজ্ঞাপন থেকে। সো বিটিভিও জেনে গিয়েছে যে আপনার এই ফিফা থেকে বিশ্বকাপ থেকে কিভাবে ইনকাম করা যায়। আর যেটা আমরা যে আলোচনা করছিলাম যে আমরা এটাকে তাহলে আরো বেশি কেন সেলিং পয়েন্ট হিসাবে বিক্রি করতে পারি না। আমরা হলো কি যে আমরা কিন্তু বিশ্বকাপে পার্টিসিপেটরি দল কবে হব, মাঠে কবে খেলবো, এটা কিন্তু এখন পর্যন্ত মানে আননোন একটা বিষয়। আমরা যে ফর্মুলায় ফুটবল খেলি বা আমাদের যে স্ট্রাকচার বা আমাদের যে ফুটবলের ফাউন্ডেশন, সেটা নিয়ে যদি আপনি বলতে পারেন তাহলে আমার মনে হচ্ছে যে এটা অনেক দূরের পথ। এই স্বপ্নটা আপনাকে দেখতে হলে আপনাকে একেবারে প্রাতিষ্ঠানিকভাবে স্বপ্নটা তৈরি করতে হবে এবং সুন্দর করে বড় করে স্বপ্নটা দেখতে হবে। পরিকল্পিত স্বপ্ন। আপনি 4 বছরের প্ল্যান যদি করেন আপনি পারবেন না। এটা আপনাকে দীর্ঘমেয়াদী একটা প্ল্যান করতে হবে এবং ফাউন্ডেশনটা সেরকমভাবে ক্রিয়েট করতে হবে। তার চেয়েও বড় বিষয় আপনাকে সত্যিকার অর্থে একটা প্ল্যান নিতে হবে যে আমি আসলে মিশনটা নিতে হবে যে আমি এটা পারবো বা আমি এটা করব। কিন্তু আপনি যখন ওই 4 বছর পরের আপনার প্ল্যান নেবেন তখন আপনি পারবেন না। আপনি একটা প্ল্যান নিলেন, আরেকজন এসে আরেকটা প্ল্যান নিল, ফলে এটা কখনোই ধারাবাহিকতা নষ্ট হবে, নষ্ট হয়ে যায়, কখনোই কিন্তু পারবেন না। যে কথা বলছিলাম যে আমরা শুধুমাত্র পার্টিসিপেটরি দল কবে হবে আমরা জানি না, কিন্তু আমরা সমর্থনটুকু দিচ্ছি খুব ভালোভাবে, এবং যেভাবে উন্মাদনা বা যেভাবে আপনার জ্বরে আক্রান্ত হচ্ছি ফুটবলের, সেই জ্বরটার আসলে যদি সত্যিকার অর্থে এখান থেকেও যে আমরা ইনকাম জেনারেটিং একটা ফুটবল বিশ্বকাপ থেকে করতে পারি, সেটা যদি করতে পারতাম আমার মনে হয় যে অন্তত এই বিশ্বকাপ থেকে সেটাও আমাদের জন্য অনেক বড় একটা পাওনা হতো। জি কাজী সাহেব, আপনি একটু বলেন যে ভাই তো বললোই যে আমি মনে করি যে সমর্থক না থাকলে আসলে ফুটবলের তো কোনো গুরুত্বই না। আমার সমর্থক আছে দেখেই আজকে না অবশ্যই বিক্রি হচ্ছে। স্বপন ভাই, আপনি কাছে আপনারা তো দেখবেন যে আজকে থেকে 2 ওয়ার্ল্ড কাপ আগেও এই যে এত ভিউইং পার্টি সেটাও তো ছিল না। এখন এই ব্র্যান্ডসগুলো ইনভলভ হচ্ছে, আপনি দেখবেন যে সেখানে স্টল বসছে, খাবারের দোকান। তো আপনি যেই বাণিজ্যিকীকরণের কথাটা বলছেন সেটা কিন্তু আস্তে আস্তে সেই কমার্শিয়ালাইজেশনটা হচ্ছে, যে ছোট ছোট রেস্টুরেন্টে দেখবেন বড় একটা পর্দা লাগিয়ে সেখানে স্পেশাল অফার দিচ্ছে যে ডিনার প্লাস ওয়াচ দ্য গেম উইথ ইউর ফ্রেন্ডস। তো এগুলা কিন্তু সবই দারুণ ব্যাপার, কিন্তু যেই জিনিসটা লং টার্ম হতে পারে, কায়সার ভাইয়ের কথা ধরে বলি যে কিভাবে আসলে আমরা এই এনার্জিটাকে ইউজ করে আবার আপনার সাথে অ্যাড করে আমরা এটাকে একটা কমার্শিয়ালি ভায়াবল করতে পারি। এক হচ্ছে যে আমরা যদি বেটার স্পোর্টিং নেশন হই, মানে যদি আমরা কখনো সরাসরি ওয়ার্ল্ড কাপ খেলে ফেলি। এখন একটা ভালো উদাহরণ দেই, 2009 সালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো উজবেকিস্তানে গিয়েছিলেন, এবং বলা হয় যে উজবেকিস্তানের ফুটবল জাগরণের জন্য সেই ভিজিটটা প্লেড আ ভেরি বিগ রোল, যে সেখান থেকে। এবং আজকে উজবেকিস্তানের সেই ছেলেরা যারা সেখানে বিশ্বকাপ খেলছে, রুস্তম আশুরমাটভ যিনি সেখানে উপস্থিত ছিলেন, তিনি এখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ট্যাকল করছেন। মেসিকে দেখে ইয়ামাল বলেন অসংখ্য ফুটবলার তৈরি হয়েছে। দারুণ। তো আমরা কবে এই ইন্সপিরেশনটা নিব যে
এখন দেখেন যে উজবেকিস্তান আপনি যদি যান যে 2009 সাল থেকে শুরু করে সেটা কি একটা তাদের কমার্শিয়াল প্রভাব আছে না, যখন একটা দল বিশ্বকাপ খেলে আর 2009 থেকে এখানে, সেটা সবই তো কানেক্টেড উইথ মানি। আরেকটা হচ্ছে কিছু কিছু জিনিস ভালো, মনে করেন যে আমাদের দেশের অনেক কোম্পানি, যেমন রিসেন্টলি আমাদের ফুটবলের কথা যদি বলি, যে একটা লোকাল কোম্পানি দৌড়, সে আমাদের জার্সি স্পন্সর। আপনার রেফারিদের জার্সিতে আপনি হুঙ্কার বলে একটা বুট কোম্পানি, যারা বাংলাদেশি কোম্পানি কিন্তু, যে তারা স্পন্সর করছে, এগুলো কিন্তু গুড সাইন্স, এগুলো গুড সাইন্স আর কি। যে আর বিশ্বকাপ আমার মনে হয় যে যত আসর আসছে এই পরিসরটা বাড়ছেই সব মিলিয়ে। আপনি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে তো আর 2018 সালের ফুটেজ আপনি দেখেন নাই, 2022 সাল, এখন দিনে দিনে এটা পরিসরটা বড়ই হচ্ছে। আমরা দারুণ দর্শক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। টিএসসিতে খেলা শুরু হলো আর্জেন্টিনা, ব্রাজিল, ড্যাফোডিল বা ইউনিভার্সিটিগুলোতে যেরকম সমাগম হয়, দারুণ ব্যাপার, এটা দারুণ ব্যাপার। এবং আমার মনে হয় যে আমরা ভালো সমর্থক হচ্ছি, পুরো বিশ্ব আমাদেরকে নোটিস করছেন, কিন্তু এটাতে আসলে খুব বেশি খুশি আমি অনেক খুশি, আমি গর্বিত, কিন্তু নেক্সট স্টেপে যেতে চাই আর কি, যে লড়াইটা মাঠে করি। সমর্থক আর কত থাকবো, আমরা তো লড়াই করতে চাই, খেলতে চাই। মানে আমার কাছে সুযোগ থাকলে, বয়স থাকলে আমি খেলতাম, কিন্তু আমি তরুণদের উদ্দেশ্যে বলছি যে খেলুক, কারণ আবার ঘুরে ফিরে যেহেতু আজকে সেটা কোথাও না কোথাও কানেক্টেড উইথ কমার্শিয়ালাইজেশন। আমি যদি খেলি, আজকে জামাল ভুঁইয়া কত টাকা কামাই করছেন সেটা কিন্তু আমরা জানি না। স্বপ্ন দেখতে হবে, আপনি স্বপ্ন দেখেন, আপনার ছেলে, আপনার পরবর্তী প্রজন্ম, তাদেরকে তো স্বপ্ন ইম্পর্টেন্ট। এটা কায়সার ভাই আপনি এটা এগ্রি করবেন, স্বপ্ন দেখা শুরু করি। আমাদের কিন্তু অনেক ইন্ডাস্ট্রির মতো স্পোর্টস ইন্ডাস্ট্রিতে কত টাকার স্পন্সরশিপ, প্লেয়াররা কত টাকা কামাই করে, কত টাকা আয় হয়, কোন প্রপার্টি, যে ভলিবলের কথা বলেন, ভলিবলের প্রপার্টিটার ভ্যালু কত, এগুলো কিন্তু কিছুই নাই। আপনি বলতে পারবেন না সার্চ করে বাংলাদেশের স্পোর্টস মার্কেটের আসলে ভ্যালুয়েশনটা কত, এইটার কোনো আসলে R&D নাই। সেটা তো আমাদের একটা ঘাটতির জায়গা আলাদাই। আমার মনে হয় যে আপনি যে আলোচনাটা শুরু করছেন, এটা আসলে চলমান থাকা উচিত। বিরতি নিয়ে বাকি আলোচনা বিরতির পরে শুরু। দর্শক, আর একটা বিরতি নিচ্ছে, ফিরছে শীঘ্রই, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিল্ম আমাদের আলোচনা, আমরা কথা বলছিলাম যে বিষয় গোলের গোল। আবারও যেতে চাই কাসার ভাই আপনার কাছে, সেটি হচ্ছে যে আমরা আসলে আর কতকাল সমর্থক থাকবো, আমরা তো খেলতে চাই। আপনি বললেন যে স্বপ্ন দেখতে হবে, সেই স্বপ্ন আর কতকাল দেখবো? স্বপ্নটা তো একটা শেষ করতে হবে, এবং আমরা খেলতে যেতে চাই, সেইটা কবে? সেটা দেখতে হলে সবচেয়ে আগে যে কাজটুকু করতে হবে, যে আপনার ফাউন্ডেশন ঠিক করতে হবে, এবং সেই স্বপ্নটা শুধু স্বপ্ন দেখলে হবে না। দেখুন, আপনার কাছে চাঁদের আলো খুব ভালো লাগতে পারে, কিন্তু সেই আলো নেওয়ার জন্য আপনি যদি ছাদের উপর উঠে সিঁড়ি নিয়ে, কাঁধে সিঁড়ি নিয়ে ছাদের উপর উঠে যান আর বলেন যে আমি চাঁদের আলো নামিয়ে নিয়ে আসবো, তাহলে তো এটা সম্ভব না। তো আপনাকে প্র্যাগম্যাটিক হতে হবে, আপনাকে বাস্তববাদী হতে হবে। এবং সোজা কথা, পৃথিবীর অন্যান্য দেশ যে ফর্মুলা নিয়েছে, এটা কিন্তু আপনার রকেট কোনো সায়েন্স না, যে আপনি হঠাৎ করে এটা কেউ তৈরি করে দিল বা আপনি সেইভাবে পেয়ে গেল, এমন কোনো কিছু না। ইউ জাস্ট ফলো দ্য আদার নেশনস। আপনি অন্যান্য দেশ যেভাবে খেলেছে সেভাবে খেলতে হবে। আমরা উজবেকিস্তানের এক্সাম্পল নিতে পারি, যেটা সামির বলল। উজবেকিস্তান যে এরিনা থেকে খেলেছে, তাদের হয়তো একটু অন্যরকম হতে পারে। আমাদেরকে যে জিনিসটা খেলতে হবে, যে আমাদেরকে এশিয়া থেকে খেলতে হবে। আপনাকে দেখতে হবে যে এশিয়ার যে দেশগুলো খেলছে, জাপান, কোরিয়া, চীনও বিশ্বকাপ খেলেছে, তো এরা যখন যেভাবে খেলেছে এবং যে ফর্মুলা নিয়েছে, আমরা কেন ওটা নিব না? আপনি জাস্ট শুধুমাত্র ওটাই ফর্মুলা নিয়ে আপনাকে আগে এশিয়ার বেস্ট হতে হবে। এশিয়ার বেস্ট যদি আপনি হতে পারেন, 4 দলের মধ্যে থাকতে পারেন, তাহলে আপনি কিন্তু নিশ্চিতভাবে যেতে পারেন। এবং এশিয়ার 5টা থেকে 6টা দল আপনি বিশ্বকাপে, 6টা দল বিশ্বকাপে খেলেছে এশিয়া থেকে, খুব সম্ভবত এমন ঘটনাও ঘটেছে 5টা দল তো খেলেছেই, আর এবার খুব সম্ভবত 4টা দলের মতো খেলছে। তো তারা পারলে আমরা কেন পারবো না? সো আপনাকে ওই জিনিসগুলো, ওই ফর্মুলা অনুযায়ী কিন্তু যেতে হবে। যদি যেতে চান, শুধু মানে বললে হবে না, সেটার জন্য যে আপনাদের ফুটবলের যে ফাউন্ডেশন দরকার, আমাদের এখানে ঘরোয়া ফুটবলের যে একটা আপনার প্রতিষ্ঠার প্রয়োজন, সেটা তো আমাদেরকে করতে হবে। তো সেটা করার জন্য যে ধরনের একটা মানে সিস্টেমের মধ্যে বাফুফেকে রান করতে হবে, সেই সিস্টেমের মধ্যে কিন্তু আমরা এখন নেই। সেই আপনি যখনই বাফুফের সাথে এই ধরনের কথা বলবেন, আপনি বাফুফে কিন্তু, ফুটবল ফেডারেশন কিন্তু জাস্ট একটাই কথা বলে যে আমাদের বাজেট কোথায়। আপনার বাজেটের সংকট থাকবে, সেটাও মেটানো যাবে, কিন্তু সবার আগে যে জিনিসটা করতে হবে, যে আপনাকে প্রপার প্ল্যানটুকু দিতে হবে, এবং কত বছর মেয়াদি আপনি কাজটুকু করবেন সেভাবে কিন্তু এগিয়ে যেতে হবে। আপনি দেখুন, আমাদের এখানে আপনার ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কয়টা, আপনার বিকেএসপি রয়েছে, ঢাকার বিকেএসপি, কিন্তু আপনার বিকেএসপির শাখা কিন্তু একটা আপনার দিনাজপুরে রয়েছে, কিন্তু সেটা নিয়ে কি আমরা কখনো আলোচনা করি? কারণ সেটা শুধুমাত্র চলার জন্যই চলছে, এরকমভাবে কিন্তু বলা রয়েছে। সো এখানে, অথচ পৃথিবীর অন্যান্য দেশে, স্পোর্টিং নেশন যে দেশগুলো রয়েছে, জার্মানির কথা আমি বলি, তাদের কিন্তু আপনি ফুটবলের বিশ্ববিদ্যালয় পর্যন্ত রয়েছে, স্কুল তো রয়েছে, বিশ্ববিদ্যালয় পর্যন্ত রয়েছে ফুটবলের। সো
আপনাকে আমি বলছি না যে আপনাকে আপনি এখানে ফুটবল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করে ফেলুন, তা কিন্তু না, কিন্তু আপনাকে সেভাবে সুন্দর করে স্বপ্ন দেখে প্লেয়ার তৈরি করে আপনার খুঁজে বের করে নিয়ে আসতে হবে। কই আমি তো প্রচুর আপনি বাচ্চাদেরকে দেখি এখন যে আপনার ভিডিওতে দেখা যাচ্ছে যে একটা বাচ্চা যে বল কন্ট্রোল কিভাবে করতে পারে, তো ছোট বাচ্চা একটা প্রায় দেখেছি আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায়। তো আপনি এদেরকে খুঁজে বের করে নার্চার করে তাদেরকে আপনাকে রাখতে হবে এবং তাদেরকে সেরকমভাবে তৈরি করতে হবে। এই যে বার্সেলোনার কথা আমরা বলি, আর্জেন্টিনা কিন্তু আপনার মেসিকে তৈরি করেনি। মজার বিষয়টা হলো যে ক্লাব কিন্তু আপনাকে ফুটবলার তৈরি করে, দেশ কিন্তু ফুটবলারদেরকে তৈরি করে না। রোনালদো কিন্তু আপনি পর্তুগালে খেলছেন, কিন্তু তার আগে তিনি যে জায়গায় যে ক্লাবগুলোতে খেলে এসেছেন সেই ক্লাবগুলো কিন্তু তাকে তৈরি করেছে এবং সেই জায়গায় এসেছে। বার্সেলোনাও কিন্তু তাই, বার্সেলোনার ফুটবল আপনার কারখানা রয়েছে যেটাকে লা মেসিয়া বলে। এই মেসিয়া থেকে লা মেসিয়া থেকে কিন্তু আপনার মেসি উঠে এসেছেন, যখন 6 বছর বয়স ছিল তখন সেখানে তিনি ভর্তি হয়েছিলেন। এই যে লামিনী ইয়ামাল তিনিও কিন্তু সেই বার্সেলোনারই প্রোডাক্ট। সো এই কারণেই যে তারা এক সময় যাদেরকে মাঠে দেখতো, যে লামিনী ইয়ামাল যখন আপনার ক্লাসরুমে ছিলেন, সেই ক্লাসরুমে তিনি কিন্তু এই মেসির খেলা দেখতেন এবং সেই খেলা দেখে তাকে শেখানো হতো, এবং এখন তিনি মেসির সঙ্গে মাঠে খেলতে নেমেছেন। সো প্লে স্টেশনে যারা খেলতো যাদের সাথে, তারা এখন মাঠে খেলছে। তো এটা কিন্তু হঠাৎ করে আসেনি, এই স্বপ্নটুকু আপনাকে দেখতে হবে এবং সেই স্বপ্ন দেখার জন্য যেসব মানে আপনার বাস্তববাদী যে চিন্তাভাবনা, সেই বাস্তববাদী চিন্তাভাবনার মধ্যে যেতে হবে। শুধুমাত্র স্বপ্ন দেখলেন আর আপনি সাথে সাথে চাঁদ পেড়ে নিয়ে আসলেন, সেটা সম্ভব না। সাবির, আপনি একটু বলেন, একটা তথ্য দিয়ে মজার, সেটা হচ্ছে যে এবার 2026 বিশ্বকাপের যে অর্থনৈতিক মূল্য বলা হচ্ছে, আমি শুরুতেই বলেছিলাম যে 80.1 বিলিয়ন ডলার। তাতে গতবার কাতার বিশ্বকাপের যে হিসেব, সেখানে গোল হয়েছিল 172টি এরকম। সেই হিসাবে তারা বলেছে যে একটা গোলের যে অর্থনৈতিক মূল্য সেটা হচ্ছে $466 মিলিয়ন। অবিশ্বাস্য, এটা চিন্তা করা যায় না, অবিশ্বাস্য। তাহলে আমরা কোথায় আছি? ভাই তো অনেক কিছু বললো, মানে আমাদের ফুটবল নিয়ে আমরা কোথায় আছি? না, আমার কাছে মনে হয় যে কায়সার ভাই যেটা বলেছেন, আমি ওই কথা একদম একমত যে একটা রিয়েলিস্টিক গোল লাগবে। আমরা সাফেই জিততে পারি না। হ্যাঁ, আমরা কি করি স্বপন ভাই, আমরা আমাদের যেই অ্যাথলিটরা অলিম্পিকে যায় ওদেরকে বলি যে তুমি যদি গোল্ড জিততে পারো 1 কোটি টাকা দিব। আমি তো এটা একটা অবাস্তব। আমি যদি বিওএর মহাসচিব হতাম, বলতাম গোল্ড জিততে পারলে 100 কোটি টাকা দিব, কারণ আমি জানি সে জিততে পারবে না। কিন্তু যদি সাহস থাকতো, তাকে বলতো তুমি যদি নেক্সট রাউন্ডে যেতে পারো আমি তোমাকে 1 কোটি টাকা দিব। সেটা আমি বলছি না, কেন এটা বলুক, এটা ভয় কোথায়? তাহলে তো ও জানে যে একটা রিয়েলিস্টিক গোল। আমি এশিয়ান লেভেলেই আমি ফুটবলে খেলতে পারি না, আমি সাফেই হাবুডুবু খাচ্ছি। আমি বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখা আমার জন্য আকাশ কুসুম। আর এটা কিন্তু আরও একটা জিনিস অ্যাড করতে চাই, এটা শুধু আসলে প্ল্যানিংয়ের ব্যাপার না, ট্যালেন্টেরও ব্যাপার আছে। তাহলে তো চায়না প্রতি বছর ওয়ার্ল্ড কাপ খেলতো। আমার ছোটবেলার কথা মনে আছে, আমি তখন পত্রপত্রিকা দেখেছি যে আমাদের যারা ওই যে আন্ডার 14 এরকম ছোটরা খেলতো ফুটবল, তারা দেশের বাইরে গিয়ে সেটা আসলে বয়স নিয়ে অনেক কথা, সেটা এক ধরনের জালিয়াতি ছিল। না, তারা কই গেল, এটা আসলে ওইটা নিয়ে আলোচনা করা আমার মনে হয় যে পত্রপত্রিকা পড়েছেন, তারা দারুণ করেছে। সেটা আমরা টিভিতেও দেখে আমরা জানতে পেরেছি যে আসলে যে 12 বছরের ছেলেদের সাথে 18 বছরের ছেলেদের খেলা হয়েছিল, সেটা আসলে একটা, আমি জালিয়াতি কথাটা বলতে চাই না, স্ক্যাম বললে একটু সুন্দর লাগে, স্ক্যাম বলে। আচ্ছা, তো সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু দেখেন যে আরো একটা জিনিস বলে, আমাদের সেই ট্যালেন্টের যে ঘাটতি নেই তার প্রমাণ হচ্ছে আমাদের মেয়েরা দেখেন কিচ্ছু পায় না, হ্যাঁ, কিন্তু খেলছে দারুণ, খেলে অবিশ্বাস্য। মানে আপনি ঋতুপর্ণা চাকমা মানে বিশ্বমানের ফুটবলার, ওর স্টোরিটা চিন্তা করে। আমাদের যে একটা ছেলেরা ন্যাশনাল ওই সামার মিটে আসে অ্যাথলেটিক্সে, সিঁড়ির নিচে ঘুমায়, 300 টাকা করে আপনার উচিত ছিল রাষ্ট্রের তার সম্পূর্ণ দায়িত্ব না, তুমি ফুটবল খেলো পুরো দায়িত্ব রাষ্ট্র। আপনি একটা ছিল একটা মজার কাহিনী বলি, আমরা তো মাশরাফির গল্প শুনেছি অনেক, আমরা জামালের গল্প শুনি অনেক কিছু, মাবিয়ার গল্প তো আমরা একবারও বলি না, একটা অ্যাড হয় নাই মাবিয়াকে নিয়ে। আপনি এটাই যদি পাশের দেশ ভারতে থাকতেন, আপনার মাবিয়াকে নিয়ে সিনেমা হওয়া উচিত। সে যে পরিমাণ কষ্ট করেছে, আপনি মাবিয়ার সাথে কেউ গল্পটা বলার কিভাবে হবে? আমি মাবিয়ার গল্প বলি না, আমি তো খালি মাশরাফি হতে চাচ্ছি, আমি মাবিয়া হতে চাই না তো, কারণ মাবিয়ার গল্প বলার দায়িত্ব তো আমাদের সবার ছিল, আমরা সেটা বলি নাই। আবারও ঘুরে ফিরে সেটাই বলছি, এই যে যখন এটার একটা কমার্শিয়ালাইজেশন আসবে তখন কিন্তু সব দিক থেকে হবে। খালি একটা সিঙ্গেল স্পোর্ট নেশন, যখন আমাদের 70-80 দশকে ফুটবল ছিল ফুটবল, এখন ক্রিকেট তো ক্রিকেট, আর অন্য খেলায় এক্সিস্টই করে না। আমাদের যুব টিম হকি ওয়ার্ল্ড কাপ খেলে ফেলেছে, যেখানে একটা লিগ হয় না ঠিক মতো। এটা তো অকল্পনীয়। আমাদের ছেলে 18টা গোল করছে 5টা ম্যাচে। এইসব খবর খুব একটা
এইসব নিয়ে তার উন্মাদনা তো হয়। বাংলাদেশের সেরা আপনি ক্রীড়াবিদ হওয়া উচিত ছিল, সেরা ক্রীড়াবিদ। পারফরম্যান্স রোমান সানা অলিম্পিকে নেক্সট রাউন্ডে গিয়েছে, তাও আবার হেরেছে কোরিয়ার একজন আর্চারের সাথে। এইটা যে কত বড় অ্যাচিভমেন্ট, জি। তাও আবার পয়েন্ট সামথিং, খুব ন্যারোলি। এটা আমরাই তো প্রচার করি না। রোমান সানা এই দেশে তো স্টার না, রোমান সানা এই দেশে স্টার না। মানে এখনো যেটা আমি বললাম যে আমাদের যদি নিজেরা কি হতে চাই সেটা যেন শুধু দর্শক থাকবো নাকি, এটা কায়সার ভাই এগ্রি করবেন, আমাদের দেশে অনেক ক্রীড়া সাংবাদিক অ্যাথলিটদের চেয়ে পপুলার। এটা হওয়া উচিত না। কায়সার ভাই কি Agree বলেন? করবেন, অবশ্যই করবেন। না, তা তো অবশ্যই। কারণটা হলো ছোট যে করে বলেন, আপনি এটা আপনাকে সব খেলাকে প্রায়োরিটি দিতে হবে। যে খেলায় আপনাকে সবচেয়ে বেশি, আমি মনে করি যে খেলা অলিম্পিকে আপনাকে সবচেয়ে বেশি একটা পদক এনে দেওয়ার বা স্বীকৃতি এনে দেওয়ার সুযোগটুকু করে দিবে, তার সেই খেলাটাকে অবশ্যই কিন্তু আপনাকে প্রায়োরিটি দিতে হবে। আর ইন্ডিভিজুয়াল, আমি মনে করি যে বাংলাদেশে কিন্তু আপনার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দেখানোর মতো যথেষ্ট ক্রীড়াবিদ রয়েছেন, যাদেরকে যদি আপনি ঠিকমতো নার্চার করতে পারেন তাহলে তারা আপনাকে সাফল্য এনে দিতে পারে বা এনে দেবে। এবং এটা কিন্তু প্রমাণিত এই কারণেই বললাম আমি যে এটা হয়েছে তো এর আগে, কিন্তু আমরা সেই সব যে খেলাগুলো নিয়ে খুব একটা জনপ্রিয়তা নেই বা যে খেলাগুলোর সাথে সাধারণ মানুষের খুব একটা সম্পৃক্ততা নেই, সেটা নিয়ে আমরা কিন্তু খুব একটা মাথা ঘামাই না। সো আমার কাছে মনে হচ্ছে যে, আর আপনি যে কথাটা বলেছেন সেটাই হওয়া উচিত। আমি মনে করি যে যখন একজন কারোর মধ্যে আপনি একটা এক্সট্রাঅর্ডিনারি প্রতিভা খুঁজে পাবেন, পুরোপুরি তার দায়িত্বটাকে নিতে হবে। তার আপনার ইনকামের চিন্তা যেন তাকে না করতে হয়, তার চিন্তা একটাই করতে হয় যে আমি যেন বিশ্বমানের যারা রয়েছে তাদের সাথে কম্পিটিটিভ করতে পারি। তো সেটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি দেখবেন যে সত্যিকার অর্থে তাদেরকে মর্যাদা দেওয়া হবে, এবং এটা দেখে আমি মনে করি যে বাদবাকিরা একটু অনুপ্রাণিত হবে। ধন্যবাদ জানাচ্ছি এম কায়সার এবং ধন্যবাদ কাজী সাবির, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আলোচনা করার জন্য। দর্শক, আজ পর্যন্তই। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভ